সকালের স্নিগ্ধ আলোটা আজ আয়াতের চোখে বড্ড বিষাক্ত লাগছে। গেটের সামনে লিয়ামের মা দাঁড়িয়ে আছে, পাশে তার সেই নতুন স্বামী। বাচ্চাটাকে নিতে এসেছে তারা। আয়াতের বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে চিরে দিচ্ছে। মাত্র একটা দিন, অথচ এই কয়েকটা ঘন্টাতেই লিয়াম নামের ওই ছোট্ট প্রাণটা আয়াতের অস্তিত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল। কাল সারাটা দুপুর লিয়ামের সেই আধো আধো বোল, ওর ছোট্ট নরম হাতের স্পর্শ আর নিষ্পাপ হাসিতে আয়াত নিজের মাতৃত্বের এক অপূর্ণ স্বাদ খুঁজে পেয়েছিল। আজ ওকে এভাবে এক অনিচ্ছুক মায়ের হাতে তুলে দিতে হবে, এটা ভাবতেই ওর দম বন্ধ হয়ে আসছে। আরভান একটু দৌড়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে নিস্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে আয়াতের মেঘাচ্ছন্ন মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরভানের তীক্ষ্ণ চোখ যেন এক পলকেই আয়াতের মনের গভীরের জমে থাকা নীল পাহাড়ের সমান কষ্টটা পড়ে ফেলল। লিয়াম যেতে চাচ্ছিল না। সে বারবার আয়াতের আঁচল খামছে ধরছিল, কিন্তু তার মা নিচু স্বরে কানে কানে কি যেন বলতেই বাচ্চাটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল এবং যন্ত্রের মতো যেতে রাজি হলো। লিয়ামের ওই ভয়াতুর চাহনি আয়াতের কলিজায় বিচ্ছে। লিয়াম চলে যাওয়ার পরও আয়াত অনেকক্ষণ সেই ধূসর পথের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। ওর দুই চোখ বেয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়ছে। আরভান ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে আয়াতকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ওর কাঁধে মুখ রেখে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, কাঁদছো কেন জান? ও তো নিজের মায়ের কাছেই গেল। পরদেশী একজনের চেয়ে মায়ের কোল ওর জন্য বেশি নিরাপদ। আয়াত এক ঝটকায় আরভানের শক্ত বাঁধন আলগা করে ঘুরে দাঁড়ালো। আর অভিমানে ওর কণ্ঠ বুঝে আসছে, চোখ দুটো টকটকে লাল। নিরাপদ? আপনি কি ওর হাতের ওই ক্ষতগুলো দেখেননি আরভান? মা হয়ে যে নিজের সন্তানকে অন্যের মার খেতে দেখে, মুখ বুজে থাকে, তার কাছে লিয়াম নিরাপদ? আপনি এটা কেন করলেন? আমি তো লিয়ামকে নিজের কাছেই রাখতে চেয়েছিলাম। আমি আপনাকে বারবার বলেছিলাম ওকে আমরা দত্তক নেব। কেন ওকে জোর করে ফিরিয়ে দিলেন? আরভান আয়াতের কপালে এক গভীর চুমু দিয়ে শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো, আয়াত, ইমোশন দিয়ে পৃথিবী চলে না। লিয়ামের মা জীবিত আছে। সে আইনিভাবে ওর অভিভাবক। মা বাবা যতই খারাপ হোক না কেন, সন্তানের কাছে তাদের অভাব যে কতটা যন্ত্রণার তা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? আমি চাইনি ও আমাদের আশ্রয় থেকে বড় হয়ে একদিন ওর শেকড় খুঁজুক আর নিজেকে পরগাছা ভাবুক। আয়াত আরভানের আদর মাখা শাসন এবার আর সহ্য করতে পারল না। সে আরভানের হাতটা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আমার ভালো লাগছে না আরভান, ছাড়ুন আমাকে। আমার কিছুক্ষণ একা থাকতে চাই। আর আপনার এই লজিকগুলো আজ আমার কাছে বিষ মনে হচ্ছে। আরভানের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে কিছুটা বিরক্ত আর অবাক হয়েই বলল, আয়াত, এটা কেমন ধরনের বিহেভিয়ার? একটা অচেনা অচেনা বাচ্চার জন্য তুমি আমার সাথে এভাবে রাগ দেখাচ্ছ? আমি কি তোমার পর? আমি আপনার উপরে রাগ দেখানোর কে, আরভান চৌধুরী? আমার নিজের কোনো ইচ্ছে প্রকাশ করার অধিকার কি এই বাড়িতে আছে নাকি নেই? আমার কোনো চাওয়া পাওয়ার কি আপনার কাছে কোনো মূল্য নেই? আমার কোনো কথাই কি আপনার কাছে মনে রাখে না? আর আমি কি কখনো আপনার সাথে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবো না? আমার সেই ন্যূনতম অধিকারটুকুও কি আপনি আমাকে দেবেন না? আয়াত ফুঁপিয়ে কেঁদে উঠল। আরভান আয়াতের মুখটা নিজের দুই হাতের আঁচলায় নিয়ে অত্যন্ত নরম ও আকুতি ভরা স্বরে বলল, বাজে কথা বলবে না আয়াত। নিজেকে খুব ছোট করো না। তুমি খুব ভালো করেই জানো আমার এই বিষাদ জীবনে তুমি সবচেয়ে বেশি মানে রাখো। আমার নিঃশ্বাস থেকে শুরু করে হৃদস্পন্দন, সবটুকু জুড়ে শুধু তুমি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আয়াত ওর বুক থেকে আরভানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এগুলো শুধু আপনার সাজানো মুখের কথা। আসলে
আপনার কাছে আমার আবেগের চেয়ে আপনার জেদ আর অহংকার অনেক বেশি প্রায়োরিটি পায়। আর এই জেদের জন্যই আপনি আজ আমার কোল খালি করে দিলেন। আরভান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আয়াতের প্রতিটি কথা তীরের মতো ওর বুকে বিঁধছে। সে শান্ত গলায় শুধালো, এখনো সেই একই তিতকুটে জায়গায় আটকে আছো তুমি? হ্যাঁ, আছি। কারণ আমার জীবনে আপনার কোনো পজিটিভ প্রভাব নেই। আপনি শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে জানেন, দাপট দেখাতে জানেন, ভালোবাসতে নয়। আয়াত রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে চরম নিষ্ঠুর সত্যটা বলে ফেলল। কাল অবধি হয়তো আপনার জন্য মায়া হতো, কিন্তু আজ মনে হচ্ছে আমার জীবনে আপনি না আসলেই ভালো হতো। আপনাকে পাওয়ার চেয়ে ওই অনাথ জীবনটাই অনেক ভালো ছিল। একা থাকা অনেক শান্তির ছিল। আয়াতের মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ তীরের মতো আরভানের তপ্ত বুকে বিঁধল। আরভান অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে রইল। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেছে। আয়াত আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল এবং ভেতর থেকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। আরভান সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর চোয়াল শক্ত হয়ে আছে, হাতের মুঠি পাকানো, যেন নিজের ভেতরের প্রবল কষ্টটাকে পিষে ফেলতে চাইছে। ফারহান বাইরে গাড়িতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে জরুরি মিটিংয়ের জন্য। আরভান নিজের শার্টের কলারটা ঠিক করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়াতের সাথে কথা বলার মতো বা ওকে বোঝানোর মতো মানসিক অবস্থা এখন তার নেই। সে নিজের ভেতরের জ্বলন্ত আগ্নেয়গিরিটাকে সুকৌশলে চেপে ধরল। আরভান আয়াতের রুমের বন্ধ দরজার দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। রুমে ঢুকে দরজাটা বন্ধ করতেই আয়াতের বাঁধভাঙা কান্না শুরু হলো। যদিও এই কান্নার মূল কারণ আরভানের সাথে করা সেই তার রুড আচরণ। সে কেন, কিভাবে এইসব কথা বলল? সে তো তাকে কষ্ট দিতে চায়নি, তবুও কেন বিষাক্ত শব্দগুলো মুখ থেকে বেরিয়ে এলো? সে যে মানুষটা তার অস্তিত্বের প্রতিটি কণা আগলে রাখে, তাকে কিভাবে বলল যে তার জীবনে না আসলেই ভালো হতো? আয়াতের বুকটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে। সে তো তাকে কষ্ট দিতে চায়নি, তবু কেন এই মুহূর্তে জেদ তার হিতাহিত জ্ঞান কেড়ে নিল? তবে আরভানের ওপরে তার প্রচণ্ড অভিমানও হচ্ছে। লোকটা কি একবারও তার রাগ ভাঙাতে পারল না? সেও কি এতটাই রেগে গেল যে একটা কথা না বলে চলে গেল? পুরোটা সময় অস্থিরতায় ছটফট করার পর আয়াত আর থাকতে পারল না। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আরভানকে কল দিল। প্রথমবার কয়েকবার রিং হলো, কিন্তু আরভান কল ধরল না। আয়াতের হৃদস্পন্দন বেড়ে গেল। আরভান কি তবে সত্যি তাকে ঘৃণা করতে শুরু করেছে? তার ভাবনার মাঝেই ওপাশ থেকে কল ব্যাক এলো। আয়াত তাড়াহুড়ো করে কল রিসিভ করতেই ওপাশ থেকে আরভানের সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হুম, বলুন, কেন কল করেছেন? আয়াত ধরা গলায় ফুঁপিয়ে বলল, সরি, আপনার সাথে অমন করে কথা বলা আমার একদমই উচিত হয়নি। আমি খুব বাজে মেয়ে, তাই না? কথা দিচ্ছি আর কখনো এমন করব না। ওপাশ থেকে আরভান দীর্ঘশ্বাস ফেলে একটু আর্দ্র স্বরেই বলল, কেন বলবে না? অবশ্যই বলবে। তুমি ছাড়া আমাকে শাসন করার আর কে আছে এই পৃথিবীতে? তবে আয়াত, তোমার যদি কখনো মনে হয় আমাকে আর সহ্য হচ্ছে না, আমার থেকে দূরে গেলেই তুমি সুখী হবে, তবে আমায় বলতে পারো। আমি কথা দিচ্ছি, তোমার শান্তির পথে আমি কখনো বাধা হব না। আয়াত এবার ডুকরে কেঁদে উঠল। আপনি এখনো কেন এসব বলছেন? বললাম তো, রাগে মুখ ফুঁসকে বলে ফেলেছি। আপনার থেকে দূরে থাকার কথা আমি স্বপ্নেও কল্পনাও করতে পারি না আরভান। তুমি কাঁদছো কেন আয়াত? প্লিজ শান্ত হও। আরভানের গলায় এখন স্পষ্ট উদ্বেগ। আয়াত ভেজা গলায় আবদার করলো, আপনি কি একটু আমার কাছে আসবেন আরভান? খুব ইচ্ছে করছে আপনাকে ছুঁতে, আপনার বুকে মাথা রাখতে। আরভান কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর নিচু স্বরে নেশালো কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন হঠাৎ এই অধমকে ছোঁয়ার এত ইচ্ছে জাগলো যে?
আয়াত চোখের পানি মুছে ঠোঁট কামড়ে হাসল। ভালোবাসবো আপনাকে, আজ খুব করেই ভালোবাসবো। ওপাশ থেকে আরভানের হালকা হাসির শব্দ শোনা গেল। তাহলে তো আপনার আরভান ডানা লাগিয়ে উড়ে চলে আসবে মিসেস, জাস্ট ওয়েট ফর হিম। আয়াতও হেসে ফেলল। কল কেটে দিয়ে সে সিদ্ধান্ত নিল, আজ সে নিজেকে আরভানের জন্য বিশেষ করে সাজাবে। লোকটার জন্য একটা সারপ্রাইজ রাখা চাই। যেই ভাবা সেই কাজ। আলমারি থেকে নিজের পছন্দের নীল রঙের শাড়িটা বের করে নিল। শাড়িতে পিন লাগাতে গিয়ে অসাবধানতায় আঙ্গুলের পিনের খোঁচা লেগে রক্ত বের হলো। আয়াত বিরক্ত হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আরভানের ফার্স্ট এইড বক্সটা খুঁজতে লাগলো। বক্সটা টান দিতেই ড্রয়ারের একদম নিচে রাখা একটি পুরানো ফাইলের দিকে ওর চোখ পড়ল, যার নিচে একটা সাদা পেপার। এটি সেই কাগজ যা সে প্রথম আরভানের রক্তাক্ত হাতে ব্যান্ডেজ করার সময় দেখেছিল, কিন্তু আরভানের বাধায় দেখা হয়নি সেই দিন। কৌতূহলী হয়ে সে কাগজটি হাতে নিতেই ওর ফোনে একটা নোটিফিকেশন এলো। বাংলাদেশ থেকে শাহজাদির মেসেজ। মেসেজটা পড়তেই আয়াতের সারা শরীর জমে বরফ হয়ে গেল। আপু, দাদাজান খুব অসুস্থ। ডাক্তার বলেছে হয়তো সময় বেশি নেই। তোকে শেষবারের মতো দেখতে চাইছে। আমি আরমান ভাইকে বলেছিলাম, কিন্তু সে বলল তোকে যেন না জানায়। সে হয়তো তোকে আমাদের সাথে যোগাযোগ করতে দিতে চায় না, কিন্তু আমি রিকোয়েস্ট করছি আপু, দাদাদানের জন্য একবার আয়। আজ রাতের ফ্লাইটে চলে আয়। আরমান ভাইকে জানানোর দরকার নেই, সে জানলে তোকে আসতে দেবে না। আয়াত বিশ্বাস করতে পারছিল না আরমান এমন কঠোর হতে পারে। সে দাদাজান তাকে শৈশব থেকে আগলে রেখেছেন, আজ তার শেষ সময়ে আরমান তাকে বাধা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে শাহজাদি আরও একটি মেসেজ এলো। একটি টিকিটের কপি, বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট, তাও মাত্র 1 ঘন্টা পরের। প্রথমে অবাক হলেও আয়াত আর এক মুহূর্তও দেরি করল না। আরভানকে বারবার ফোন দিয়েও না পেয়ে সে দিশেহারা হয়ে পড়ল। মনে হলো আরভান তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে চাইছে। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পাসপোর্ট আর অসচেতনভাবে ব্যাগে সেই পুরনো কাগজ এটা ভরে বিমানবন্দরের দিকে রওনা হলো। এয়ারপোর্টে পৌঁছে আয়াত এক কোণে বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছে। আরভানকে বারবার কল করেও পাচ্ছে না। একদিকে যেমন বিরক্তি কাজ করছে, অন্যদিকে বুকের ভেতর অজানা একটা ভয়। কাগজের কথা মনে পড়তেই ব্যাগ থেকে সেটা বের করলো। হঠাৎ এয়ারপোর্টের বড় বড় স্ক্রিনে নিউজ টেলিকাস্টের দিকে নজর পড়তেই আয়াতের পৃথিবীটা থমকে গেল। হেডলাইনে জ্বলজ্বল করছে, অস্ট্রেলিয়ার তরুণ শিল্পপতি আরভান চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। স্ক্রিনে দেখাচ্ছে একটি স্ট্রেচারে করে কাউকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। আয়াত স্তব্ধ হয়ে গেল। ওটা তার আরভান? অসম্ভব। কয়েক ঘন্টা আগেও তো মানুষটা তার সামনে থেকে সুস্থ শরীরে গেল। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এক মুহূর্তে মনে হলো সব মিথ্যে। ওটা তার আরভান হতে পারে না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। না, এটা হতে পারে না, এটা মিথ্যা খবর। সে হন্যে হয়ে ফারহান আর আরভানকে আবারও কল দিতে লাগলো, কিন্তু কেউ কল তুলল না। এয়ারপোর্টে উপস্থিত মানুষজন ওর কান্নায় হতবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত পাগলের মতো চিৎকার করে উঠল। পুলিশ এবং সিকিউরিটি গার্ডরা ওর দিকে ছুটে এলো। আয়াত তাদের হাত চেপে ধরে আর্তনাদ করে বলল, প্লিজ একটা মিথ্যা বলুন, আমার আরমান ঠিক আছে, আমার স্বামীর কিছুই হয়নি, প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে চলুন। আয়াতের অবস্থা দেখে পুলিশ কর্তারা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। গাড়িতে বসে থাকা অবস্থায় আয়াতের হাতে থাকা সেই কুঁচকানো কাগজটার দিকে নজর পড়ল। ঝাপসা চোখে সেই কাগজটা খুলে দেখতেই তার চোখ থমকে গেল। এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা ছিল আরভানের একটি অত্যন্ত গোপন মেডিকেল রিপোর্ট। প্রেসক্রিপশনের পাতায় বড় বড় অক্ষরে লেখা রোগটির নাম দেখে আয়াতের হৃৎপিণ্ড যেন থমকে গেল। অ্যান্ট্রিক
অ্যানি অ্যানিউজিজম। আয়াত স্তব্ধ হয়ে গেল। চোখ দিয়ে অঝরে জল ঝরলেও কান্নার শব্দ থমকে গেল। কানের কাছে ভেসে উঠতে লাগলো আরভানের সেই দিনগুলোর কথা, যেদিন সে আয়াতকে ডিভোর্স দিতে চেয়েছিল। সেই পুরনো কথা, তোমার ভালোর জন্যই তোমাকে মুক্তি দিতে চাইছি। তখন সেই কথাগুলো শুনে আরভানের প্রতি ঘৃণায় মন ভরে গিয়েছিল। অথচ সেই মানুষটা নিজের জীবনের এত বড় একটা মরণ ব্যাধির কথা তার থেকে লুকিয়ে রেখেছিল। আজ সেই মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আয়াতের পাগলামি যেন আরো বেড়ে গেল। পেছনে রয়ে গেল এয়ারপোর্টের সেই কর্মব্যস্ত বিকালের মানুষজন, যারা এক অদেখা বেদনার সাক্ষী হয়ে দেখল একটি মেয়ে তার অস্তিত্বের খোঁজে কিভাবে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে। হাসপাতালের করিডোরটা যেন এক অনন্ত দীর্ঘ পথ। সাদা দেওয়াল আর ফিনাইলের মেশানো উৎকট গন্ধ আয়াতের নাকে এসে আছড়ে পড়ছে। তবুও সে দৌড়াচ্ছে। তার অবাধ্য পা দুটো বারবার হোঁচট খাচ্ছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। চারপাশের সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতরে হাতুড়ির মতো বাজছে আরভানের সেই রহস্যময় কথাগুলো। আয়াত, আমাকে কোথাও খুঁজে না পেলে কি করবে? আমি চাই না আমার বাবা মায়ের মতো কোনো অসুখী বাচ্চার জন্ম দিতে, কিংবা সেই বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলা, তোমার মঙ্গলের জন্যই তোমাকে মুক্তি দিতে চাইছি। আয়াত এখন হাড় ভাঙা যন্ত্রণায় বুঝতে পারছে কেন দীর্ঘ 12 বছর পর আরভান তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। কেন সে আয়াতকে পাগলের মতো ভালোবাসলেও আঁকড়ে ধরতে ভয় পেত। কেন সে নিজেকে সবসময় এক অদৃশ্য দেওয়ালের ওই পাশের সারিতে রাখত। সে জানত তার শরীরের ভেতরে এক মরণ ব্যাধির শিকড় গেড়ে বসেছে। সে জানত তার আয়ু ফুরিয়ে আসছে। সে চায়নি তার চলে যাওয়ার পর আয়াত বিধবা হওয়ার দহন নিয়ে বেঁচে থাকুক, কিংবা তার দেওয়া ছোট্ট প্রাণটি পৃথিবীর আলো দেখার আগেই পিতৃহীন হওয়ার অভিশাপ নিয়ে বড় হোক। সে চেয়েছিল আয়াতের চোখে ঘৃণা হয়ে বেঁচে থাকতে, যাতে তার মৃত্যুতে আয়াতের চোখে জল না আসে। আইসিইউর সামনে পৌঁছাতেই আয়াত দেখল ফারহান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এলিনা চৌধুরী বেঞ্চে মাথা নিচু করে বসে আছেন, দুই হাতে মুখ ঢাকা। আয়াতকে দেখেই ফারহান চমকে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, আয়াত, তুমি এখানে কিভাবে? ফারহানের চোখের কোণে অপরাধ বোধের স্পষ্ট ছাপ। আয়াত টলতে টলতে ফারহানের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বর বুঝে আসছে, তবুও সে চিৎকার করে বলতে চাইল, ফারহান ভাইয়া, আমার আমার আরোহণ কোথায়? কোথায় রেখেছেন ওনাকে? ফারহান কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। আয়াতের ভেতরের বাঁধ ভেঙে গেল। সে ফারহানের জামার কলার খামচে ধরে ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কথা বলছেন না কেন? ও তো বলেছিল ও উড়ে উড়ে চলে আসবে আমার কাছে। ওই, কেন আসছে না? সকালে তো অসুস্থ ছিল। ও তো বলল ও আসবে। আমার স্বামী কোথায় ফারহান? ও তো বলল আসবে। কোথায় ভাইয়া? কথা বলছেন না কেন? প্লিজ কিছু একটা বলুন। আয়াত ডুকরে কেঁদে উঠল। ফারহান ওকে ধরার চেষ্টা করে বলল, আয়াত, শান্ত হও। আরভানের কিছুই হয়নি, ও ঠিক হয়ে যাবে। শান্ত হব? আয়াত চিৎকার করে উঠল, কিসের জন্য শান্ত হব? আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। ও জানতো ও কতটা অসুস্থ, অথচ আমাকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেয়নি। ও হাসতো, আমাকে রাগাতো, আদর করত। সবই কি তবে চিরবিদায়ের প্রস্তুতি ছিল? আপনারা কিভাবে পারলেন আমার কাছ থেকে এটা লুকাতে? আয়াত নিজের চোখ মুছে উন্মত্তের মতো করে প্রতিটি আইসিইউর কাচের জানালায় দরজায় উঁকি দিতে লাগলো। হঠাৎ একটি দরজার সামনে গিয়ে ওর পা থমকে গেল। ওপাশে শুয়ে আছে আরভান, সেই দীর্ঘদেহী শক্তিশালী মানুষটা আজ সাদা চাদরের নিচে নিথর হয়ে পড়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক, বুকের উপরে অসংখ্য তার আর মেশিনের বিচিত্র শব্দ।
পাশের মনিটরে তার হৃদস্পন্দনের গ্রাফটা ধীর লয়ে ওঠানামা করছে। আরোহানের সেই প্রশস্ত বুক, যেখানে মাথা রেখে আয়াত পৃথিবীর সব নিশ্চিন্তে ঘুমাতো, আর আজ সেখানে কেবলই কৃত্রিম বাতাসের আনাগোনা। আরভান কি বুঝতে পারছে তাকে এভাবে দেখে তার আয়াত বাইরে দাঁড়িয়ে ডুকরে মরছে? আয়াত পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। দরজাটা খুলুন ফারহান ভাই, প্লিজ। দরজাটা খুলতে বলুন। আমার আরভান একা থাকতে পারবে না, ওর খুব ভয় করছে। আমাকে ওর কাছে যেতে দিন ফারহান ভাইয়া, ওদের বলুন আমাকে ভেতরে যেতে দিতে। ওর খুব কষ্ট হচ্ছে, আমি জানি ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কিচ্ছু বলবো না, একদম চুপ করে ওর পাশে বসে থাকবো। আমাকে একটু ওর হাতটা ধরতে দিন, ও ঠিক সুস্থ হয়ে যাবে। আয়াতের আহাজারিতে হাসপাতালের শান্ত পরিবেশ ভারী হয়ে উঠল। সে দরজার কাচের কপাল ঠেকিয়ে বিলাপ করতে লাগলো, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি ওকে ঠিক করে দেব, ওর কিচ্ছু হবে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আরভান, আরভান শুনতে পাচ্ছেন? আপনি না বলেছিলেন আপনার মিসেস ডাকলে আপনি ডানা মেলে উড়ে আসবেন? তাহলে এখন কেন চুপ করে শুয়ে আছেন? একবার তাকান আমার দিকে, একবার মুখ ফুটে কিছু বলুন। আমার কাছে একবার আসুন আরভান, আমি আর আপনার সাথে কোনো দিনও তর্ক করব না, কোনো দিন কোনো জেদ ধরব না। শুধু একবার আমার কাছে ফিরে আসুন আরভান, আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এলিনা চৌধুরী উঠে এসে আয়াতকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আয়াত, শান্ত হও, আরভানের কিছুই হয়নি, ওকে শুধু কয়েক ঘন্টা অক্সিজেন দেওয়া হচ্ছে, ও আবার আগের মতো তোমার কাছে ফিরে আসবে। আয়াত ঝটকায় এলিনা চৌধুরীকে সরিয়ে দিল। তার চোখে তখন আগুনের ফুলকি আর জল একাকার। সে তিক্ত স্বরে বলে উঠল, শান্ত হব? আপনি আমাকে শান্ত হতে বলছেন? যে ছেলেটাকে আপনারা তিলে তিলে অবহেলায় শেষ করে দিয়েছেন, আজ তার এই অবস্থায় আপনি সান্ত্বনা দিতে এসেছেন? লোক দেখানো মায়া করবেন না। এলিনা চৌধুরী কেঁদে বলেন, আয়াত, আমি আরভানের মা, আমার ছেলের জন্য আমারও বুক ফাটছে। মিথ্যা কথা। আয়াত চিৎকার করে উঠল, সব মিথ্যা। আমার স্বামী এই পৃথিবীতে, আমি ছাড়া আর কেউ নেই। কেউ কোনোদিন ওকে ভালোবাসেনি। প্রথম যেদিন ও আমার সামনে দাঁড়িয়েছিল, ওর চোখের গভীরে যে পাহাড় প্রমাণ কষ্ট ছিল, আমি তা বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি। আপনারা কেউ ওকে আপন করেননি। ও একাকী লড়াই করেছে নিজের অস্তিত্বের সাথে। আর এখন যখন ও মৃত্যুর সাথে লড়ছে, তখনও আপনারা অভিনয়ের মুখোশ পরে আছেন। ঠিক সেই সময় আইসিইউর ভেতর থেকে সেই মেয়েটি বের হয়ে এলো, ডক্টর দিবা সাজান। তাকে দেখে আয়াতের মনে পড়ে গেল সেই দিনের কথা। দিবা সাজান অত্যন্ত গম্ভীর মুখে ফারহানের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় এভির এবার খুব শীঘ্রই অপারেশনটা করে ফেলা উচিত। যে কোনো মুহূর্তেই অ্যান্টিক ডিসেকশন হয়ে যেতে পারে। ওকে একটু বোঝান, ও যেন এবার অন্তত অপারেশনে রাজি হয়। এভাবে অবহেলা করলে সত্যি এবার চিরতরেই কিছু একটা ঘটে যেতে পারে, তখন আমরা ওকে আর ফেরাতে পারবো না। কথাটা বলে তিনি চলে গেলেন, কিন্তু আয়াত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে কাছের ওই পাশে আরভানের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে নিস্তেজ স্বরে ফারহানকে জিজ্ঞেস করলো, কেন আমাকে কিছু জানানো হয়নি ফারহান ভাই? এতগুলো মাস কেন আমাকে অন্ধকারে রাখা হলো? ফারহান অপরাধীর স্বরে বলল, আরভান কড়াভাবে নিষেধ করেছিল আয়াত। ও বলেছিল, তুমি যদি ওর অসুস্থতার কথা জানো, তবে তুমি ভালোবাসার বদলে দয়া করে ওর সাথে থাকবে। ও তোমার চোখে দয়া দেখতে চায়নি আয়াত। ও শুরুতেই চেয়েছিল তুমি ওকে ঘৃণা করে দূরে চলে যাও, যাতে করে ওর চলে যাওয়ার পর তোমার কষ্ট কম হয়। কিন্তু ও না চাইতেও তোমার মায়ায় এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তোমাকে ছাড়তে পারেনি। ওর জীবনে কোনো পিছুটান ছিল না, একমাত্র তুমিই ওর শেষ অবলম্বন হয়ে এসেছো, যা ওকে সবচেয়ে বেশি দুর্বল করে দিয়েছিল। আয়াতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। দয়া? আরভান ভেবেছিল
আয়াত তাকে দয়া করবে। সে তো জানতো না আরভানের প্রতিটি নিঃশ্বাসের সাথে আয়াতের প্রতিটি রক্তবিন্দু জড়িয়ে আছে। দয়া? আয়াত অস্পষ্ট স্বরে বলল, ও কি আমার জীবনের আজীবনের সাধনাকে দয়া ভেবেছিল? ও কি জানতো না আরভান চৌধুরী ছাড়া এই আয়াতের কোনো অস্তিত্ব নেই? আয়াত আবারও আইসিইউর দরজার নিস্পৃহ চোখে ওই পাশে তাকালো। আপনি বড় স্বার্থপর আরভান। আমাকে দয়া দেখানোর সুযোগটা দিলেন না, কিন্তু নিজেকে তিলে তিলে শেষ করার সুযোগ ঠিকই নিলেন। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। যদি আপনি ফিরে না আসেন, আমি পরকালেও আপনাকে ক্ষমা করব না। আয়াতের আর্তনাদ ক্রমশ ক্ষীণ হয়ে এলো। তার মাথা ঘুরছে। চারপাশের দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। আরভান, আমি পারছি না। আমাকে একা ফেলে যাবেন না। আমার কাছে ফিরে আসুন। বলতে বলতে আয়াতের শরীরটা এলিয়ে পড়ল হাসপাতালের ঠান্ডা মেঝেতে। সেন্স হারানোর ঠিক আগ মুহূর্তে তার কানে বাজল সেই যান্ত্রিক হৃদস্পন্দনের শব্দ, যা তার পৃথিবীটাকে থামিয়ে দেওয়ায় ভয় দেখাচ্ছে। আয়াতের যখন জ্ঞান ফিরল, তখন জানালার বাইরের গোধূলির ম্লান আলো সে নিজেকে এক অপরিচিত বিলাসিতায় ঘেরা বিছানায় আবিষ্কার করল। চারপাশের আসবাবপত্র আর আভিজাত্য দেখে সে কিছুটা বিভ্রান্ত হলো। মুহূর্তেই হাসপাতালের সেই বীভৎস দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠতেই সে ধড়পড় করে উঠে বসল। এলিনা চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তার চোখে মুখে দুশ্চিন্তার কালো ছাপ স্পষ্ট। আর ইউ ওকে আয়াত? আয়াত তার হাত সরিয়ে দিয়ে ব্যাকুল হয়ে ডুকরে উঠল। আমি এখানে কেন? আরভান কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন। এলিনা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো করে বললেন, আরভান হাসপাতালেই আছে। তুমি জ্ঞান হারিয়েছিলে। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে তোমার হাসপাতালে থাকাটা ঠিক হবে না। তাই তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আয়াত কোনো কথা না বলে বিছানা ছেড়ে দ্রুত নামতে গেল। অস্থিরতায় তার পা কাঁপছিল। শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই হঠাৎ ড্রেসিং টেবিলের কোণায় রাখা একটি দামি কাচের শোপিস তার গায়ের ধাক্কায় নিচে পড়ে চুরমার হয়ে গেল। আয়াত আঁতকে উঠে নিচু হয়ে কাচের টুকরোগুলো সরাতে গেল। এলিনা চৌধুরী বাধা দিয়ে বলেন, ইটস ওকে আয়াত, কাঁচ ধরো না, হাতে ফুটে যাবে। কাঁচ সরাতে গিয়েই হঠাৎ মেঝেতে এক কোণায় পড়ে থাকা দুটি ভাঁজ করা চিঠির দিকে আয়াতের নজর গেল। কৌতূহলবশত সে কাগজগুলো হাতে নিয়ে মেলে ধরল, কিন্তু লেখাগুলো দেখা মাত্রই তার চোখের মণি স্থির হয়ে গেল। এ যে তার দাদা জানের হাতের চেনা লেখা। কয়েক মাস আগেই একটি চিঠিতে লেখা আছে, তোমার ভরসায় আয়াতকে ওখানে পাঠালাম। আশা করি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। ওদের দুজনকে দেখে রাখবে সবসময়। তার নিচে আরেকটি জীর্ণ চিঠি, যার তারিখ বলছে 4 বছর আগের। সেখানে লেখা, তুমি কোনোভাবে আরভানকে এখানে পাঠিয়ে দাও। বাকিটা আমি সামলে নেব। আমাদের পরিকল্পনা সফল হতেই হবে। আয়াত নিস্পৃহ ও পাথরের মতো চোখে এলিনা চৌধুরীর দিকে তাকালো। এলিনা চৌধুরী তখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। হয়তো এই চিঠিগুলোই যে এখানে রয়ে গেছে তা তিনি ভুলেই গিয়েছিলেন। আয়াত ভাঙা গলায় বলল, এসব কি? আপনাদের সাথে দাদাজানের যোগাযোগ ছিল? এখনো আছে? তাহলে দাদাজান আপনাকে অপছন্দ করার নাটক কেন করতেন? এতটা নিষ্ঠুর কেন আপনারা সবাই? আমাকে আর আরভানকে নিয়ে আপনারা কি জঘন্য খেলা খেলছেন? এলিনা চৌধুরী বিছানায় বসে আয়াতকে পাশে বসার ইশারা করলেন, কিন্তু আয়াত সরু চোখে দাঁড়িয়ে রইল। এলিনা চৌধুরীর চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি শ্বাসরুদ্ধ স্বরে বলতে শুরু করলেন, কোনো খেলা খেলছি না আয়াত, শুধু তোমাদের দুজনকে ভালো রাখতে চেয়েছিলাম। পরিস্থিতির শিকার আমরা সবাই। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আরভানের এই মরণ ব্যাধি আজ নতুন নয় আয়াত। বছরের পর বছর ধরে ও এই বিষ নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে।
তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছোটবেলা থেকেই আরভান ছিল তার বাবার অন্ধভক্ত। আরশাদ যা বলতো ও চোখ বন্ধ করেই তাই বিশ্বাস করত। আরশাদ আমাকে বা আমার ছেলেকে কোনোদিনও ভালোবাসেনি। সে অন্য এক নারীকে ভালোবাসতো। আর সেই নারীকে জানো আয়াত? সে ছিল তোমার মা। আয়াতের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এলিনা চৌধুরী বলে চললেন, আরশাদ আমাকে শুধু সম্পত্তির লোভে বিয়ে করেছিল, যা আমি বুঝতে পারিনি। আরভান যখন তোমাকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় ফিরল, আরশাদ একদিন নেশার ঘোরে সব বলে ফেলেছিল। আমি প্রথমবার তোমার মায়ের পরিচয় জেনেছিলাম। তখন থেকেই আরভানের মুখে তোমার নাম শুনলে আমার প্রচণ্ড রাগ হতো। আমি সহ্য করতে পারতাম না। আরভানকে নিজের ইগো আর আরশাদের অংশ ভেবে আমিও তাকে চরম অবহেলা করতে শুরু করলাম। অথচ ছেলেটা তখন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। তিনি আরো বললেন, আরফানের বাবা নিজের ছেলেকে কেবলই একটা রিসোর্স বা পরীক্ষার বস্তু বানিয়েছিল। সে আরভানকে নিয়মিত ড্রাগ দিতেও, যাতে করে আরভান ওর হাতের পুতুল হয়ে থাকে এবং ও ড্রাগের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে পারে। সেই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ায় আরভানের অ্যারটা ফুলে যেতে শুরু করে, যা আমার অজানাই ছিল। বাবা ভক্ত ছেলেটি কোনোদিন আমাকে কিচ্ছু বলেনি। এরপর একদিন আরভানকে তার বাবার সাথে ভীষণ খারাপ ব্যবহার করতে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি ওকে চড় মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম। আমার জেদি ছেলেটা সত্যি জেদি সেই দিন বেরিয়ে গিয়েছিল, আর কোনো দিন আমার সামনে আসেনি। পরে জানতে পারলাম ও প্রচণ্ড ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল এবং ওকে রিহাবেও থাকতে হয়েছিল। আয়াত ডুকরে কেঁদে উঠল। আরভানের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে, অথচ সে কিছুই জানতো না। এলিনা বলল, সব ঠিক হতে শুরু করলে একদিন ওর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। হাসপাতালে নিলে জানতে পারলাম ও এওরটিক অ্যানিউজিরম অ্যানিউজিজম আক্রান্ত। আরভানের বাঁচার কোনো ইচ্ছেই ছিল না। ও চেয়েছিল এই তিক্ত পৃথিবী থেকে মুক্তি পেতে। তাই ও অপারেশন করাতে রাজি হতো না। তখন আমি বাধ্য হয়ে তোমার দাদাজানকে প্রথমবার চিঠি লিখেছিলাম। ভেবেছিলাম উনি আমাকে অপছন্দ করেন বলে পাত্তা দিবেন না, কিন্তু উনি দিয়েছিলেন। এই চিঠিগুলোই তার প্রমাণ। আয়াত পাথরের মতো দাঁড়িয়ে শুনতে লাগলো। এলিনা চৌধুরী বলেন, আরশাদ ওর ট্রাভেল ব্যান করে দিয়েছিল, যাতে করে ও অস্ট্রেলিয়ার বাইরে যেতে না পারে। সব পাসপোর্ট কাগজ ওর বাবার কাছে ছিল। এরপর একদিন আরশাদ ওকে ডেকে বলল, বাংলাদেশে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে আসতে। আমি তখন ওকে হাত জোর করে বলেছিলাম, আমার জন্য হলেও তুমি ওকে নিয়ে আসো। আরভান কথা না বলে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসলো এবং তার বাবার সব শর্ত মেনে নিল। হয়তো ওর অবচেতনে তোমাকে শেষবার দেখার তীব্র ইচ্ছা ছিল। জানো আয়াত, ও সেই ছোটবেলায় তোমাকে বিয়ে করে আসার পর এই দেশে কোনো মেয়ের সাথে মিশতো না। যখন তোমাকে নিয়ে ফিরলো, আমি ওর চোখে প্রথমবার প্রাণের স্পন্দন দেখেছিলাম। তোমার দাদা যেন চেয়েছিলেন আরভান যেন তোমার ভালোবাসায় নতুন করে বাঁচার প্রেরণা পায়, তাই তিনি জোর করে তোমাকে পাঠিয়েছিলেন। সব শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল। কোনো বাবা কিভাবে তার নিজের ছেলেকে কোনো বাবা এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? কোনো মা কিভাবে নিজের সন্তানকে স্বামীর প্রতি ঘৃণার কারণে দূরে সরিয়ে রাখতে পারে? এলিনা চৌধুরী এক গ্লাস পানি আনতে গেলে আয়াত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে এলো। এলিনা চৌধুরী ফিরে এসে দেখলেন অনেক দেরি হয়ে গেছে। তিনি পেছন থেকে ডাকলেও আয়াত তখন ট্যাক্সিতে উঠে পড়েছে, কিন্তু ব্যতিক্রম, মাঝপথে ট্যাক্সিটি বিকল হয়ে গেল। আয়াত দিশেহারা হয়ে জনশূন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। এলিনা চৌধুরী ফারহানকে ফোন করে সবটা জানালেন। ফারহান ততটা গুরুত্ব দিল না। আয়াত যখন একবার
হাসপাতালে এসেছে সেটি কি চিনে আসতে পারবে? ওইদিকে হাসপাতালের আইসিইউতে আরভানের জ্ঞান ফিরল। ফারহান দ্রুতই এলিনা চৌধুরীকে কল দিয়ে জানালো। এলিনা চৌধুরী ভিডিও কলে আরভানের মুখটা এক পলক দেখলেন। আরভান অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে খুব কষ্টে অস্পষ্ট স্বরে প্রথম যে শব্দটি উচ্চারণ করলো তা হলো আয়াত। আয়াত কোথায়? ফারহান এই অবস্থায় ওকে দুশ্চিন্তা দেওয়া ঠিক হবে না ভেবে বুঝতে পারছিল না। তবুও সে বলল, আসলে আয়াত কিভাবে যেন সব জেনে গিয়েছিল। ও হাসপাতালে এসে প্রচন্ড পাগলামি করছিল, তারপর জ্ঞান হারায়। এলিনা আন্টি ওকে নিজের বাসায় নিয়ে গিয়েছিল, কিন্তু ও সেখানে থেকেও কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছে। ও বোধহয় হাসপাতালের পথটা ঠিক মতো চেনে। তাই চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। আরভান চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেল। তার অবশ শরীরে যেন এক অদ্ভুত হাহাকার খেলে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার গলার এবং শারীরিক অবস্থা খুব একটা ভালো না, এই জন্য আপনাদের সাথে গল্প শেয়ার করতে পারছি না। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্বে যে অ্যাওর্টিক অ্যানিউরিজম রোগটির কথা এসেছে, এটি হৃদযন্ত্র থেকে বের হওয়া প্রধান রক্তনালী অ্যাওর্টা দুর্বল হয়ে ফুলে যাওয়া একটি জটিল রোগ। অনেক সময় শুরুতে এর কোনো লক্ষণ থাকে না, কিন্তু অবস্থার অবনতি হলে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে, এবং তখন রোগীটিকে হাসপাতালে অক্সিজেন সহ জরুরি চিকিৎসা দিতে হয়। গুরুতর অবস্থায় অপারেশনই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়। সত্যি বলতে এই রোগটি সম্পর্কে আমার আগে খুব একটা ধারণা ছিল না। গল্পটি শুরু করার প্রায় একদিন আগে কিছুটা রিসার্চ করে যতটুকু জেনেছিলাম সেই তথ্যের ভিত্তিতেই লেখার চেষ্টা করেছে লেখিকা আপু। তাই কোথাও কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।